আমরা ক্লাস 11-এর রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট পড়ছি বেসিক অর্গানিক কেমিস্ট্রি। তো আমরা কার্বোক্যাটায়ন, তার রোল এবং তার স্টেবিলিটি সম্বন্ধে সংক্ষিপ্ত ধারণা করতে পেরেছি। আজকের আমাদের টপিক হচ্ছে রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটের পার্ট 2। তো এই পার্ট 2-তে প্রথমে আমরা পড়ব মুক্তমূলক বা ফ্রি র্যাডিক্যাল। আমরা ডিসকাস করেছি যে বন্ডের যে ফিশন হচ্ছে সেই বা বিভাজন, সেটা দু প্রকৃতির হয়, সুষম এবং অসম। আগের দিন আমরা সেটা আগের ভিডিওতে ডিসকাস করেছি। তো সেই সুষম এবং অসমর মধ্যে সুষম বিভাজনে অর্থাৎ সমযোজী বন্ধনের সুষম বিভাজনে সৃষ্ট বিজোড় ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা পরমাণু পুঞ্জকেই কি বলা হয়? মুক্তমূলক বা ফ্রি র্যাডিক্যাল। একটা এক্সাম্পলের সাহায্যে এটা ভালোভাবে আমরা বুঝতে পারবো। বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে যদি অ্যালকিল ব্রোমাইডের বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে কি হয়? সুষম বিভাজন ঘটে বা হোমোলিসিস বা সুষম বিভাজন ঘটে। তার ফলে কি হবে? এই CH3Br এ যে সমযোজী বন্ধনটা রয়েছে কার্বন এবং ব্রোমিনের মধ্যে, সেই বন্ধনের ইলেকট্রন জোড় সমানভাবে বণ্টিত হয় এবং তার ফলে দুটো ফ্রি র্যাডিক্যাল উৎপন্ন হয়। অর্থাৎ একটি করে ইলেকট্রন বিশিষ্ট পরমাণু Br ডট এবং পরমাণু পুঞ্জ CH3 ডট উৎপন্ন হয়। একে আমরা বলবো মিথাইল মুক্তমূলক বা মিথাইল ফ্রি র্যাডিক্যাল। মিথাইল মুক্তমূলক বা মিথাইল ফ্রি র্যাডিক্যাল। তো মিথাইল মুক্তমূলক যেমন তৈরি হয়, ঠিক সেই রকম এক্সাম্পলস অফ ফ্রি র্যাডিক্যালস আমরা দেখব। CH3CH2 ডট অর্থাৎ কিনা ইথাইল মুক্তমূলক, CH3CH2 ডট, এটা হলো মিথাইল মুক্তমূলক, এটা ইথাইল মুক্তমূলক। মিথাইল মুক্তমূলক, ইথাইল মুক্তমূলক। এরপরে আসবে আইসোপ্রোপাইল মুক্তমূলক। তার স্ট্রাকচার হলো CH3CH3 অর্থাৎ আইসোপ্রোপাইল গ্রুপ, এবং তখন কার্বনের মাথায় হচ্ছে একটা ইলেকট্রন ডট। তাহলে এটাকেও আমরা কি বলবো? মিথাইল মুক্তমূলক। তো এইরকম হলো এই মুক্তমূলক বা ফ্রি র্যাডিক্যালের এক্সাম্পলস হলো মিথাইল মুক্তমূলক, ইথাইল মুক্তমূলক, আইসোপ্রোপাইল মুক্তমূলক। আর হলো CH2 ডট CH ডাবল বন্ড CH2 অর্থাৎ অ্যালাইল মুক্তমূলক। এবার আমরা এই মুক্তমূলকের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। বৈশিষ্ট্যর মধ্যে প্রথম পয়েন্টে আমরা আলোচনা করব মিথাইল মূলকের ক্ষেত্রে। আমরা দেখব একটা লোন ইলেকট্রন আছে, সুতরাং এক্ষেত্রে কার্বনের যোজ্যতা কি স্যাটিসফাই হয়েছে? কার্বনের যোজ্যতা 1 2 3 4 5 6 7 অর্থাৎ যোজ্যতা কক্ষে 7টি ইলেকট্রন রয়েছে, 7 ইলেকট্রন, যেটা কিন্তু অড ইলেকট্রন। অর্থাৎ মিথাইল ফ্রি র্যাডিক্যাল, আমি বললাম যে কোনো মুক্তমূলকই কি হচ্ছে, তাদের এক্ষেত্রে 7টা ইলেকট্রন অড ইলেকট্রন। কেন না? 8টা অষ্টক পূর্ণ হওয়ার থেকে একটা কম। তাহলে এদেরকে আমরা কি বলবো? অ্যালকিল মুক্তমূলককে আমরা বলবো
ইলেকট্রন <8 তাই এদের আমরা বলবো এরা হলো ইলেকট্রন গ্রহণ করতে চাইবে এবং এরা হলো ইলেকট্রোফাইল। গঠনাকৃতি এবার আমরা ডিসকাস করব। মুক্তমূলকের গঠনাকৃতি অর্থাৎ এর শেপ আর হাইব্রিডাইজেশন কি। দেখো, মুক্তমূলকের গঠনাকৃতিতে আমরা দেখতে পাই এটা ত্রিকোণীয় সমতলীয় কিংবা ত্রিকোণীয় পিরামিডীয় দুই প্রকারেরই হতে পারে। ত্রিকোণীয় সমতলীয় তখন কার্বন পরমাণুটি sp2 সংকরায়িত, এবং যখন ত্রিকোণীয় পিরামিডীয় তখন সেটি অ্যামোনিয়ার মতো স্ট্রাকচার পায় তখন তার কার্বন পরমাণুটি sp3 সংকরায়িত হয়ে থাকে। এখন এদের অরবিটাল ডায়াগ্রাম দেখে আমরা দুই ক্ষেত্রেই একটি করে এক্সাম্পল ডিসকাস করব। তার আগে নাম্বার 4 আর 5টা দেখে নিই। নাম্বার 4 বলা হচ্ছে যে অ্যালকিল এই যে মুক্তমূলকগুলিতে অড ইলেকট্রন, তার ইলেকট্রন সংখ্যা অড হয়, তাই এখানে কখনোই পেয়ার্ড আপ ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি না, তাই এটি প্যারাম্যাগনেটিক প্রকৃতির হয়। এবং মুক্তমূলকরা খুব হাইলি রিঅ্যাক্টিভ অর্থাৎ খুবই সক্রিয় হয়, রাসায়নিক বিক্রিয়ায় খুবই স্ট্রংলি সে পার্টিসিপেট করে। নেক্সট, তাপ, তড়িৎ। তাপ কিরকম তাপ? না, গ্রেটার দেন 500 ডিগ্রি সেলসিয়াস। তড়িৎ পারক্সাইডের উপস্থিতি, ইত্যাদি কারণে বা অন্য মুক্তমূলকের উপস্থিতিতে, র্যাডিক্যাল বা মুক্তমূলকের উপস্থিতিতে এই বিক্রিয়াগুলি এইরকম মুক্তমূলক রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয়। অর্থাৎ 500 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে তাপ দিলে অথবা তড়িৎ প্রবাহ অথবা পারক্সাইডের উপস্থিতিতে বা মুক্তমূলকের উপস্থিতিতে এই ধরনের মুক্তমূলককে আমরা পেয়ে থাকি। এবং এরা ভার্জ, কোলবে রিয়াকশন, অ্যান্টি মার্কনিকভ রিয়াকশন ভালোভাবে অংশগ্রহণ করে। তাহলে এবার আমরা দেখব যে কিভাবে অরবিটাল ডায়াগ্রামটা দেখব, যেখানে কার্বনের সংকরায়ন অবস্থা ভালোভাবে বোঝা যাবে। দেখো, আমরা দুটো মুক্তমূলকের এক্সাম্পল নিচ্ছি। ওয়ান ইজ আওয়ার অল টাইম নোন CH3। নেক্সট হচ্ছে নেব আমরা CF3 ডট CF3 মুক্তমূলক। তাহলে প্রথমে মিথাইল মুক্তমূলক, তারপর CF3 মুক্তমূলক। মিথাইল মুক্তমূলকের যদি গঠনাকৃতি আমরা করি তো কার্বনের ক্ষেত্রে 3টে হাইড্রোজেন পরমাণু দেখো কিভাবে বিন্যস্ত থাকছে, 3টি হাইড্রোজেন পরমাণু। তাহলে ধরা যাক মিথাইল মুক্তমূলক, এই মাঝখানে ধরে নিলাম কার্বন পরমাণু রয়েছে, কার্বন পরমাণুর সঙ্গে 3টি হাইড্রোজেন পরমাণু এভাবে যুক্ত। তো দেখো, আমরা এদিকে অবজারভারে হয়ে বসে আছি, আমাদের দিকে যে CH বন্ধনটা আমাদের দিকে অভিমুখে বিন্যস্ত রয়েছে তাকে আমরা বলবো সেটা অ্যাবভ দ্য প্লেন বা প্লেনের উপরে রয়েছে। আর যে CH সিগমা বন্ধনটি আমাদের থেকে দূরে অর্থাৎ অবজারভারের দিকে দূরে রয়েছে
তাকে আমরা বলবো বিলো দ্য প্লেন। এবং যে সিএইচ বন্ধনটা এইভাবে আমরা দেখতে পাচ্ছি, সেই সিএইচ বন্ধনটাকে আমরা বলবো অন দ্য প্লেন। অর্থাৎ কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত যে তিনটে হাইড্রোজেন পরমাণু, তার মধ্যে একটা অ্যাবভ দ্য প্লেন, প্লেনের উপরে রয়েছে, আর এটা বিলো দ্য প্লেন বা প্লেনের নিচে, এবং এটা প্লেনে। তো ঠিক এর সঙ্গে পারপেন্ডিকুলার অবস্থায় রয়েছে পি অরবিটাল। ঠিক এর সঙ্গে পারপেন্ডিকুলার অবস্থায় রয়েছে পি অরবিটাল। ঠিক আছে, এবং এই পি অরবিটালে আমরা দেখতে পাবো যে একটা লোন ইলেকট্রন বসে রয়েছে। কারণ কি, মুক্তমূলকে আমরা একটা সিঙ্গেল ইলেকট্রন পাই। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব sp2 সংকরায়িত অবস্থা দেখতে পাবো, এবং এই বন্ধন কোণের মান যথারীতি আমরা বন্ডিং এ পড়েছি 120 ডিগ্রি হয়। CH3 ডট ছাড়াও অ্যালকিল ফ্রি র্যাডিক্যাল, অন্য অ্যালকিল ফ্রি র্যাডিক্যাল, এদের ক্ষেত্রেও এই ধরনের sp2 সংকরায়ন আমরা দেখতে পাই। কিন্তু CF3 ডট অথবা CCl3 ডট, এদের ক্ষেত্রে কি দেখা যাবে? এদের ক্ষেত্রে হ্যালোজেন মৌলগুলোর ইলেকট্রন, আউটারমোস্ট কক্ষের যে ইলেকট্রন, সেই ইলেকট্রন এবং কার্বনের ভ্যাকেন্ট পি অরবিটালের যে ইলেকট্রন, এই যে হ্যালোজেনের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন এবং কার্বনের পি অরবিটালের ইলেকট্রন, এদের মধ্যে কি দেখা যাবে? এদের মধ্যে দেখা যাবে বিকর্ষণ বল বা রিপালশন বা বিকর্ষণ বল। এবং তার ফলে কি হবে? এর স্ট্রাকচার কিরকম হবে? CF3 ডট CF3 ডট CF3 ডটে আমরা দেখতে পাবো এই ধরনের ত্রিকোণীয় পিরামিডীয় স্ট্রাকচার। ত্রিকোণীয় পিরামিডীয় স্ট্রাকচার, এবং এখানে এই কার্বন পরমাণুটি হচ্ছে sp3 সংকরায়িত। sp3 সংকরায়িত। এবার আমরা বেশ কয়েকটা ফ্রি র্যাডিক্যাল কিভাবে তৈরি হচ্ছে তার এক্সাম্পলস দেখব। তাহলে আমরা দেখলাম দু ধরনের সংকরায়নে পাওয়া যাচ্ছে sp2 sp3, এবং তার জন্য তাদের স্ট্রাকচার বা গঠনাকৃতিও কিন্তু পৃথক পৃথক হচ্ছে। sp2 হলে আমরা জানি ত্রিকোণীয় সমতলীয়, আর sp3 এ 3 হয়েছে এবং হ্যালোজেনের আউটারমোস্ট ইলেকট্রন এবং কার্বনের পি অরবিটালের ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হচ্ছে, তার ফলে ত্রিকোণীয় পিরামিডীয় স্ট্রাকচার এরা গঠন করছে। এবার আমরা কয়েকটা এক্সাম্পলস দেখব যেখানে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়েছে। এখন আমরা দেখো নাম্বার ওয়ান, যেখানে দুটো ফ্রি র্যাডিক্যাল থেকে একটা নিউট্রাল স্পিসিস তৈরি হয়। এক্সাম্পল নাম্বার 1, দুটো ফ্রি র্যাডিক্যাল থেকে একটা নিউট্রাল স্পিসিস। এই দুটো মুক্তমূলক থেকে প্রশম পরমাণু। কিরকম সেটা? Cl ডট প্লাস Cl ডট তৈরি হচ্ছে Cl2। নেক্সট নাম্বার 2 এক্সাম্পল নাম্বার 2, CH3CO ডট থেকে CO2 প্লাস CH3 ডট, অর্থাৎ একটা মুক্তমূলক থেকে কি হচ্ছে? একটা নিউট্রাল স্পিসিস আর একটা ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছে। তারপরে দেখো 3, CH4 প্লাস Cl ডট, একটা নিউট্রাল স্পিসিসে ফ্রি র্যাডিক্যাল অ্যাটাক করলো, তার ফলে তৈরি হলো CH3Cl প্লাস H ডট। এই H ডট আবার বিক্রিয়াটা করতে পারে
সমযোজী যৌগকে আক্রমণ করে, অর্থাৎ চেইন সিস্টেমে চলতে পারে। তাহলে ফ্রি র্যাডিক্যালের এই প্রপার্টিটাও আমরা দেখলাম যে যেখানে এরকমভাবে একটা শৃঙ্খলের আকারে বিক্রিয়া চলতে থাকে। তো এরপরে আমরা এদের স্টেবিলিটি নিয়ে ডিসকাস করব। স্টেবিলিটি অফ ফ্রি র্যাডিক্যালস। তো প্রথমে আমরা দেখব হাইপার কনজুগেশন এফেক্ট কিভাবে মুক্তমূলককে স্টেবিলিটি দেয়। তো একটা এক্সাম্পল নিয়েছি ইথাইল মুক্তমূলক। ইথাইল মুক্তমূলক অর্থাৎ CH3CH2 ডট। দেখো ইথাইল মুক্তমূলকে অরবিটাল নোটেশনে যদি আমি লিখি CH3 অর্থাৎ কার্বন পরমাণুটি, CH3 কার্বন পরমাণু sp3 সংকরায়িত এবং সেটি তার তিনটে CH সিগমা বন্ড আমরা পাবো, যেখানে সে ইলেকট্রন নিয়ে বসে আছে। ওকে, তো এই কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত পাশের কার্বন পরমাণুটি হলো CH2 ডট। পাশের কার্বন পরমাণুটা আমরা এখানে এইভাবে লিখতে পারি, তার সাথে দুটো হাইড্রোজেন এবং এখানে একটা p অরবিটাল যেখানে একটা লোন ইলেকট্রন আছে। তাহলে যেহেতু আমরা আগেও বলেছি যে এই CC বন্ডের ফ্রি রোটেশন সম্ভব, তাই জন্য এই যে CH সিগমা বন্ড, প্রত্যেকটা CH সিগমা বন্ড একবার না একবার এসে এর সঙ্গে কনজুগেটেড হবে এবং এই কনজুগেশনের ফলে এক্ষেত্রে কি দেখা যাবে? হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন অর্থাৎ দেখো একটা এক্সাম্পল আমরা নেব এবার। ইথাইল মুক্তমূলকের ক্ষেত্রেই আমরা দেখে নেব কিভাবে তার হাইপার কনজুগেশন হয়। ইথাইল মুক্তমূলক HCH CH2 ডট। এবারে CH2 ডট। তাহলে কি হচ্ছে হাইপার কনজুগেশনের জন্য? প্রথমে এই CH সিগমা বন্ডের ব্রেকেজ হচ্ছে এবং এই ইলেকট্রন আসছে এখানে, এখানে যে ইলেকট্রনটা পাওয়া যাচ্ছে সেই ইলেকট্রন আসবে এখানে। তার ফলে নেক্সট স্টেপটা আমরা লিখব HCH ডাবল বন্ড CH2। এই হাইড্রোজেন পরমাণুটা ফ্রি র্যাডিক্যাল হয়ে বসে থাকবে। সিমিলারলি আমরা বাকি দুটো স্ট্রাকচারও পাবো, বাকি দুটো হাইড্রোজেনকে ফ্রি র্যাডিক্যাল হিসেবে রেখে H ডট CH C ডাবল বন্ড CH2। সিমিলারলি HCH H dot double H dot double bond CH2। তাহলে এক্ষেত্রে যে কার্বন পরমাণুটি একটি ইলেকট্রন নিয়ে বসে আছে, অর্থাৎ লোন ইলেকট্রন নিয়ে বসে আছে, তার সঙ্গে যুক্ত কার্বনকে আমরা বলবো আলফা কার্বন এবং ওই আলফা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনগুলোকে আমরা বলবো আলফা হাইড্রোজেন। তাহলে ইথাইল মুক্ত মূলকে আলফা কার্বন হলো দিস কার্বন। তাহলে এই কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনের সংখ্যা কত? 3। সুতরাং আমরা তিনটে হাইপার কনজুগেটেড স্ট্রাকচার এখান থেকে পেয়ে যাব। এবার আমরা দেখব যে মুক্তমূলকের স্টেবিলিটির জন্য কোন কোন এফেক্ট ক্রিয়াশীল হয়। তো হাইপার কনজুগেশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা এফেক্ট। আমরা দেখতে পেলাম ইথাইল মুক্তমূলকে তিনটে হাইপার কনজুগেটেড স্ট্রাকচার আমরা পাচ্ছি। তাহলে স্টেবিলিটি অফ ফ্রি র্যাডিক্যালে একদম প্রথমে কাকে রাখবো আমরা? আগে কার্বোক্যাটায়নে যেমন রাখা হয়েছিল ঠিক সেম প্রায়োরিটি অর্ডারে, এদের স্টেবিলিটির জন্য প্রায়োরিটি অর্ডারে নাম্বার 1-এ আসবে হচ্ছে রেজোনেন্স, নাম্বার 2-তে হাইপার কনজুগেশন, নাম্বার 3-তে আসবে ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে এবার আমরা এক্সাম্পলস নিয়ে ট্রাই করব। তো আমাদের ফার্স্ট এক্সাম্পল হচ্ছে
ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আমাদের স্টেবিলিটি অর্ডারে সাজাতে হবে CH3 নাম্বার 1 CH3C CH3 dot CH3CH CH3 dot CH3CH2 dot আর রইল মিথাইল অর্থাৎ CH3 ডট। তাহলে আমরা এক্ষেত্রে দেখো ফ্রি র্যাডিক্যালের ক্ষেত্রে আমরা হাইপার কনজুগেশনকে রেজোনেন্সকে প্রাধান্য দিয়েছিলাম, তো এদের কোথাওই কোনো পাই ইলেকট্রন নেই, তাই রেজোনেন্স হচ্ছে না। তাহলে হাইপার কনজুগেশনকে এবার আমরা খেয়াল করব। হাইপার কনজুগেশনের জন্য তো আলফা হাইড্রোজেনের সংখ্যা কাউন্ট করব। তাহলে CH3 টার্শিয়ালি বিউটাইল ফ্রি র্যাডিক্যাল, এখানে আমরা 9টা আলফা হাইড্রোজেন পাচ্ছি। আইসোপ্রোপাইল মুক্তমূলক 6টা আলফা হাইড্রোজেন। ইথাইল 3টে আলফা হাইড্রোজেন, এক্ষেত্রে 0 আলফা হাইড্রোজেন। তাহলে কার আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি? না, টার্শিয়ারি বিউটাইল অ্যালকোহল। তাহলে অর্ডারটা এভাবেই লেখা হবে CH3 মোর স্টেবল দেন isopropyl free radical, that is more stable than ethyl free radical, that is more stable than methyl free radical. তাহলে যখন এই লোন ইলেকট্রন সমন্বিত কার্বন পরমাণুটি 3টি আরো কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত, তাকে আমরা বলবো 3 ডিগ্রি মুক্তমূলক। যখন এই কার্বন পরমাণুটি 2টো কার্বনের সঙ্গে যুক্ত, বলবো 2 ডিগ্রি মুক্তমূলক, 1 ডিগ্রি মুক্তমূলক, এবং একদম লাস্টে মিথাইল মুক্তমূলক। সুতরাং আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বেশি হবে তত কি হবে, যে ওই যে বিজোড় যে ইলেকট্রনটা অর্থাৎ যে লোন ইলেকট্রনটা বসে রয়েছে তার ডিলোকালাইজেশনের মাত্রা তত বৃদ্ধি পাবে, ছড়িয়ে পড়বে তত ভালো। ফলে অ্যালকিল মুক্তমূলকের স্থায়িত্ব এই অর্ডারে আমরা সাজাতে পারবো। নেক্সট কোয়েশ্চেন হলো 3টে মুক্তমূলকের গঠন দেওয়া হয়েছে, জিজ্ঞেস করা হবে কোনটি সবচেয়ে বেশি স্টেবল। তাহলে এখানে দেখো কোনো পাই ইলেকট্রন নেই, রেজোনেন্স এখানে ম্যাটার করবে না। তাহলে হাইপার কনজুগেশন দেখতে হবে। তা হাইপার কনজুগেশন আমরা দেখব। তাহলে এক্ষেত্রে দেখো যে কার্বন পরমাণুটির সাথে লোন ইলেকট্রন রয়েছে সেটি 1, 2, 3 3টি কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এটা 3 ডিগ্রি মুক্তমূলক। এক্ষেত্রে দেখব এই কার্বন পরমাণুটি কারোর সঙ্গেই যুক্ত নেই, এবং এক্ষেত্রে দেখব কারোর সঙ্গে যুক্ত নেই, একটি কার্বনের সঙ্গে যুক্ত। এক্ষেত্রে দেখব 2টো কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এটা 2 ডিগ্রি আর এটা হলো 1 ডিগ্রি। তাহলে স্থায়িত্বের ক্রম কিরকম হবে? 3 ডিগ্রি, গ্রেটার দ্যান 2 ডিগ্রি, গ্রেটার দ্যান 1 ডিগ্রি। অর্থাৎ এক্সাম্পল 2 CH2 ডট CH ডাবল বন্ড CH2 অর্থাৎ অ্যালাইল মুক্তমূলক, ইথাইল মুক্তমূলক এবং মিথাইল মুক্তমূলক। তাহলে দেখো এক্ষেত্রে অ্যালাইল মুক্তমূলকে পাই সিগমা লোন ইলেকট্রন বা ফ্রি র্যাডিক্যালের কনজুগেশন আমরা দেখতে পাচ্ছি, সুতরাং এক্ষেত্রে রেজোনেন্স হবে। ইথাইল বা মিথাইলে কোনো রেজোনেন্স হবে না। তাহলে রেজোনেন্স যেখানে হবে আমরা লিখে দিচ্ছি আর, তার স্থায়িত্ব সবচেয়ে বেশি, সুতরাং রেজোনেন্স কোথায় হচ্ছে? আর এফেক্ট এখানে আছে। নাম্বার 2, এক্ষেত্রে আমরা দেখব CH3CH2 ডট ইথাইল মুক্তমূলক, এখানে রেজোনেন্স এফেক্ট নেই, শুধু হাইপার কনজুগেশন এফেক্ট রয়েছে। কতগুলো হাইপার কনজুগেটেড স্ট্রাকচার হতে পারে?
আলফা কার্বন, 3টে আলফা হাইড্রোজেন অর্থাৎ 3টে। CH3 ডট এর স্টেবিলিটি অর্ডারে এর সবচেয়ে শেষে থাকবে, কারণ এখানে কোনো রেজোনেন্স, কোনো হাইড্রোয়েড কনজুগেশন নেই। আচ্ছা, তাহলে আমাদের অর্ডার কীরকম হবে? এটা A, এটা B, এটা C হলে A গ্রেটার দেন B গ্রেটার দেন C। এবার আমরা ভালোভাবে দেখব যে অ্যালাইল মুক্তমূলকের স্টেবিলিটি কিভাবে রেজোনেন্সের সাহায্যে হচ্ছে। CH2 dot CH সিঙ্গেল ডাবল বন্ড CH2। তাহলে এর রেজোনেন্স আঁকতে গেলে ফার্স্ট অফ অল দিস ব্রেক উইল আন্ডারগো হোমোলিসিস। So we structure, okay, স্টেপে এই দুটো ইলেকট্রন বন্ড ফর্ম করছে। CH2 double bond CH, single bond CH2 dot. So these are the resonating structures of allyl মুক্তমূলক বা allyl free radical. Next question আমরা পড়ব। So এইভাবে আমরা ইলেকট্রনের প্রত্যেকটা বন্ডের হোমোলিসিস করে করে আমরা দেখব যে রেজোনেটিং স্ট্রাকচারগুলো আমরা পাবো, আর সবসময় এই ধরনের নোটেশন দিয়ে দেব। তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার আই গেস 4। কোয়েশ্চেন নাম্বার 4, one species is the same as before allyl মুক্তমূলক, another species is বেনজাইল মুক্তমূলক। তাহলে আমরা বুঝতে পারছি উভয়ের ক্ষেত্রেই রেজোনেটিং স্ট্রাকচার আমরা ড্র করতে পারবো, যেহেতু পাই সিগমা ডট এই ধরনের কনজুগেশন আছে। তাহলে অ্যালাইল মুক্তমূলকে আমরা দেখলাম কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার আমরা দেখেছি, অল টোটাল 3 রেজোনেটিং স্ট্রাকচার, 3 RS। এবার আমরা বেনজাইল মুক্তমূলকে দেখব। সুতরাং এখানে যেহেতু হাইপার কনজুগেশন ইত্যাদি এফেক্ট নেই, সুতরাং আমরা এই দুটো এফেক্টই ভালো করে ডিসকাস করব, যেটা ইন্ডাকটিভ আর হাইপার কনজুগেশন। তাহলে CH2 ডট, ফার্স্ট স্টেপে কি হবে? এই বন্ডটা দুটো লোন পেয়ার তৈরি করবে। সো dot dot CH2 dot, next, okay, CH2 double bond, so এমনি করে 1 2 3 4 5 6 অর্থাৎ মেন স্পিসিসটাকে বাদ দিয়ে আরো 5টা রেজোনেটিং স্ট্রাকচার আমরা বেনজাইল মুক্তমূলকের পাচ্ছি, কিন্তু অ্যালাইল মুক্তমূলকের মোট 3টে স্ট্রাকচার আমরা পাচ্ছি। তো এইভাবে আমরা দেখব যে মোর দ্য নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার, যেহেতু রেজোনেন্স স্টেবিলিটি বেশি, সুতরাং বেনজাইল মুক্তমূলকের স্টেবিলিটি অ্যালাইল মুক্তমূলক অপেক্ষা বেশি। অ্যালাইল মুক্তমূলক লেস দ্যান বেনজাইল মুক্তমূলক, স্টেবিলিটি অর্ডারটা এইভাবে আমরা লিখতে পারবো। নেক্সট এক্সাম্পল হলো C6H5 whole 3 C dot C6H5 whole 2 CH dot C6H5
হোল CH2 ডট। তাহলে এদের ক্ষেত্রে আমরা দেখছি যে এক্ষেত্রে বেঞ্জিন রিংয়ের নাম্বার অনেক বেশি। তো বেঞ্জিন রিংয়ের বলয়ের যত সংখ্যা বেশি হবে তত আমরা বেঞ্জাইলিক ফ্রি র্যাডিক্যালে দেখলাম ডিলোকালাইজেশন হয়ে, ওই লোন ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয়ে আমরা রেজোনেটিং স্ট্রাকচারগুলো পাচ্ছি। তাহলে এক্ষেত্রে তিনটে বেঞ্জিন রিংয়ের রেজোনেন্স হবে। তার মানে অ্যাজ পার রেজোনেটিং স্ট্রাকচার এটাকে যদি এ, এটাকে বি এবং এটাকে সি বলি, তাহলে এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি। বেঞ্জিন রিংয়ের সংখ্যা যত বেশি হবে, মোর C6H5 যত বেশি হবে তত ডিলোকালাইজেশন বেশি এবং রেজোনেন্স তত ভালো হবে। সুতরাং এক্ষেত্রে এর স্টেবিলিটি গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি।